দেখছেন যে পাহাড়, এই পাহাড়ে কিন্তু যাওয়া যায় না। আমরা এখন কিন্তু আছি, আমরা ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি। আমরা এই মুহূর্তে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ায় সবাই ঘুরতে আসছি। পাসপোর্ট ছাড়া ঘুরে গেলাম ইন্ডিয়া থেকে। বন্ধুরা, সিলেট ব্লগ করতে করতে একটা পর্যায়ে আমার এই ক্যামেরাটা হারিয়ে যায়। পরবর্তীতে ক্যামেরাটা আমি আবার ফিরেও পাই। কিভাবে হারালো এবং কিভাবে ফিরে পেলাম সেই বিষয়টা আমি ভিডিওর মাঝের দিকে আলোচনা করব। ততক্ষণ সবাই ব্লগটি দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শুরু করছি সিলেট ভ্রমণ। প্রথমে রাজধানীর এয়ারপোর্ট এরিয়া থেকে এনা পরিবহনের টিকিট কেটে অপেক্ষা করতে থাকলাম বাসের জন্য। অবশেষে আমাদের বাসটি আসে এবং আমাদের যাত্রা শুরু হয়। আমাদের বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত 12টায়। রাতে লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি আমাদের বাস সিলেটে। বাস থেকে নেমে পড়লাম। নেমে দেখি সুন্দর একটা সকাল। আমরা প্রথমে নাস্তা শেষ করে একটা সিএনজি নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, 7 রঙের চা পান করার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা সিলেট ভ্রমণে আসলে অবশ্যই ঢাকা থেকে প্ল্যান করে আসবেন কোথায় কোথায় আগে ঘুরবেন, তাতে করে আপনার ভ্রমণটা সহজ হয়ে যাবে। শ্রীমঙ্গল যাওয়ার সময় দেখবেন বড় বড় অসংখ্য রাবার বাগান, দেখতে বেশ ভালোই লাগবে। তারপর যখন শ্রীমঙ্গলের খুব কাছে চলে আসবেন তখন দেখবেন রাস্তার পাশে অসংখ্য চায়ের বাগান। দেখে প্রাণ জুড়িয়ে যাবে। কোথাও দেখবেন চা পাতা সংগ্রহের কাজ চলছে, আবার কোথাও দেখবেন সেই সংগ্রহ করা পাতা গাড়িতে করে নেয়ার জন্য সবাই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন? বন্ধুরা, আমরা ঠিক করলাম শ্রীমঙ্গল যাওয়ার আগে মণিপুরা থেকে ঘুরে যাই। সেখানে নাকি পাহাড়িদের হাট বসে। যাওয়ার সময় আপনার মনে হবে আপনি কোনো এক চা বাগানের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছেন। আসলে এমন তো মনে হওয়ারই কথা, কারণ আমরা তো এখন চায়ের দেশেই আছি। এই হলো মণিপুরা পাহাড়ি হাট। এখানে সব পাহাড়ি জিনিসপত্র কিনতে পারবেন। আর হ্যাঁ, এখানকার আশেপাশের গ্রামগুলোতে পাহাড়ি আদিবাসীদের বসবাস। আমরা এখানে বেশি সময় নষ্ট না করে চলে আসলাম শ্রীমঙ্গল, যেখান থেকে 7 রঙের চা পান করব। এখানে এসেও দেখলাম পাহাড়ি জিনিসপত্র কেনার সুব্যবস্থা আছে, আপনি চাইলে কিনতে পারবেন। বন্ধুরা, একটু ঘোরাঘুরি করে 7 রঙের চা অর্ডার করলাম। চা বানাতে কিছুক্ষণ সময় লাগবে। এখানে প্রত্যেক টেবিলে বিভিন্ন রকমের চায়ের নাম এবং দাম দেয়া থাকবে। আপনি যেটা অর্ডার করবেন সেই চাই আপনাকে এনে দিবে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে চা বানানোটা দেখাতে চেয়েছিলাম, বাট তাদের নিষেধাজ্ঞা থাকায় চা বানানোটা দেখাতে পারলাম না। বন্ধুরা, চা খাওয়ার পালা শেষ, এবার চা বাগান ঘুরে দেখার পালা। চা বাগানে চা পাতা তুলতে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমিও শুরু করে দিলাম চা পাতা তোলা। এ যেন 7 রঙের চা খাওয়ার থেকেও বেশি তৃপ্তি। চা পাতা তোলা শেষ করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে কারখানায় বাজারজাত করার জন্য।
সত্যি এখানে না আসলে বুঝতেই পারতাম না চা বাগানে ঘুরে বেড়ানো কতটা মজার। এ যেন আমি কোনো এক সবুজের পৃথিবীতে আছি। বন্ধুরা, চা বাগান ঘোরা শেষ করলাম। আমরা যাব বিছানাকান্দি ঝর্ণা দেখার জন্য। সিলেট এসেছি আর ঝর্ণা দেখব না তা কি করে হয়? অবশেষে ট্রলারে করে যাত্রা শুরু করলাম বিছানাকান্দি ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদীতে ট্রলারে চড়ে ঝর্ণা দেখতে যাওয়াটা মনের মধ্যে কতটা প্রশান্তি বয়ে আনে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাওয়ার সময় আপনার চোখে পড়বে স্থানীয় শ্রমিকরা নৌকায় করে পাথর সংগ্রহ করছে বিক্রি করার জন্য। এই পাথরগুলা পাহাড় থেকে ঝর্ণায় ভেসে আসে এই নদীতে। যত পাথর সংগ্রহ করা হয় আরও বেশি আসতে থাকে, আর এভাবেই চলে এই লোকগুলোর জীবিকা। এখানে বাংলাদেশ ভারত বর্ডার প্রান্তে বিশাল ভারতীয় জিনিসপত্রের হাট বসে, যেখান থেকে আপনি ভারতীয় সকল ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। খাওয়ার জন্য আছে হোটেল। হোটেলগুলোতে প্যাকেজে খাবার বিক্রি হয়। কোনো কোনো হোটেলে 120 টাকা, আবার কোনো কোনো দোকানে 130 টাকায় পেট ভরে খেতে পারবেন। তবে আপনি অবশ্যই খাওয়ার আগে প্যাকেজ যাচাই করে নেবেন। এখন আছি বিছানাকান্দির যে মূল আকর্ষণ ঝর্ণার পানি। সেই ঝর্ণার পানিতে এখন আমরা আছি। পানি দেখে মনে হয় যে একদম খেয়ে ফেলি, কিন্তু এই পানি খাওয়া যাবে না। অনেকেই এই পানিতে কি করতেছে না করতেছে বলা মুশকিল। আপনারা আসেন, দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই সৃষ্টির স্বাদ গ্রহণ করে বুঝতে পারবেন যে আসলে মহান আল্লাহ তাআলা, তার সৃষ্টির কোনো তুলনা হয় না। রেডি? ওকে, 1 2 3 অ্যাকশন। আমরা এখন আছি বিছানাকান্দির বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝামাঝিতে। আপনারা দেখছেন এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই যে সাদা সাদা ঘর দেখা যাচ্ছে, টিনের ঘর, এবং তার উপরে একটা সাদা ছোট্ট, ওইটা হচ্ছে বিএসএফ এর ঘর। বিএসএফরা ওখানে থাকে, ঠিক না? আর বিএসএফ এর ক্যাম্প যেটাকে বলা হয়। আর আমরা এখন আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি মাঝে। ওই পারে যাওয়া যাবে না, ওই পারে গেলেই হয়তোবা গুলি করে দিতে পারে বিএসএফ, আক্রমণ করতে পারে, তাই আমরা ওই পারে যাব না। আর আপনারা দেখছেন ওই পারে যে এরা কিন্তু ইন্ডিয়ান না, এরা কিন্তু বাঙালি না, এরা সবাই ইন্ডিয়ান, আমরা সবাই বাঙালি। এই যে আমরা বাঙালি, এইটা হচ্ছে আমাদের বাংলা এরিয়া। এই যে দেখেন এই যে পাহাড়গুলো দেখাবো। এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের ভিতরে পড়েনি। পাহাড়গুলো শুধু চোখ দিয়ে দর্শন করতে হবে, চোখ দিয়ে এই পাহাড়গুলো দর্শন করতে হবে। চোখের নজরে এই পাহাড়ের সৌন্দর্য কেড়ে নিতে হবে, কিন্তু ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, ধরা যাবে না। তাই দর্শক, আপনারা যারাই এখানে আসেন না কেন, এই ইন্ডিয়া বাংলাদেশ এই বর্ডারটা মেনটেন করার চেষ্টা করবেন সব সময়, ভুলেও কখনো ওই পারে যাবেন না। এই যে দেখুন, এই যে একজন এই যে একজন বিজিবি, আমাদের বাংলাদেশের বিজিবি, ওই যে একজন দেখা যাচ্ছে চলে আসতেছে বোধহয়। আমরা মনে হয় কি একটু অতিক্রমী করে ফেলেছে কিনা। যাই হোক, আমরা এখন
ঠিক আছে ভাই, পরবর্তী আকর্ষণ দেখানোর চেষ্টা করব। বিছানাকান্দি ঘোরা শেষ করে সেখান থেকে ট্রলার নিয়ে আবার ফিরে আসলাম, কারণ আমরা এরপরে পান্তুমাই ঝর্ণা দেখতে যাব। ফিরে আসার সময়ও চোখে পড়ল একই দৃশ্য। স্থানীয় শ্রমিকরা পাথর সংগ্রহের কাজে ব্যস্ত। সব মিলিয়ে এ এক অপরূপ প্রকৃতির লীলাভূমি, যেখানে গেলে আর আসতেই মন চায় না। আমরা এবার একটা মোটর সাইকেল ভাড়া করলাম জাপলং পর্যন্ত যাওয়ার জন্য। আর জাপলং যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো পান্তুমাই ঝর্ণা আর খাসিয়াপল্লী। বন্ধুরা, আমাদের মোটর সাইকেল চলতে থাকলো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। পাহাড়ি এলোমেলো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন পান্তুমইতে। সেখান থেকে যাব আমরা জাফলংয়ে। আপনারা দেখছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু পাহাড়ের কোল ঘেঁষে এলোমেলো ভাবে চলে গেছে এই রাস্তা। আমরা সেই রাস্তা দিয়ে পান্তুমই যাচ্ছি। এই যে আপনারা দেখছেন যে রাস্তাটির দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে নৌকা করে ঘুরে ঘোরা শেষ করে এখন আমরা মোটর সাইকেলে যাচ্ছি পান্তুমাই। সেখান থেকে আমরা যাব জাফলং থেকে শাহজালাল শাহপরানের মাজার, তারপর সিলেট শহর, তারপর আবার ঢাকায় যেতে। কোথাও কোথাও আমাদেরকে বাইক থেকে নেমে লাফ দিয়ে নালা পার হতে হয়েছিল। দর্শক, পাহাড়ের উপরে দেখা যায় ওই যে ছোট্ট ছোট্ট বাড়ি, সাদা মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না। দেখুন, পাহাড়ের একদম চূড়ায় ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যায়। আমরা সেই প্রান্ত দিয়েই কিন্তু যাচ্ছি পাহাড়ের পাশ ঘেঁষে। পাহাড়টা আশ্চর্যজনক ব্যাপার দর্শক, পাহাড়টা বাংলাদেশের ভিতরে না, পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে। আমরা পান্তুময়ের যে মূল আকর্ষণ ঝর্ণা, আমরা এখন সেই ঝর্ণার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছালাম পান্তুমাই ঝর্ণাধারে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি বর্ষার সময় ঘুরতে আসেন তাহলে ঝর্ণা দেখে মজা পাবেন। শীতের সময় আসলে আমাদের মতো মরা ঝর্ণা দেখতে হবে। ওই তো ওই পাশটা ভারত বর্ডার। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু ভারতের বর্ডারের মধ্যেই আছি। আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, আপনারা বিএসএফ দেখতে পাচ্ছেন ওই প্রান্তে। বর্ষার সময় না আসাতে ঝর্ণাটা ভালো করে দেখতে পারলাম না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের পান্তুমই ঝর্ণায়। সিলেটের যে পান্তুমইয়ের যে মূল আকর্ষণ, ঝর্ণার যে একটা
পাহাড়ের যে একটা রূপ, সেই তার সামনেই কিন্তু আমরা অবস্থান করছি, কিন্তু ঝর্ণার যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে না এখন ঝর্ণা তেমন হয়। এখানকার লোকের কাছ থেকে জানতে পারলাম যে বৃষ্টির সময়, যখন বর্ষার সিজন থাকে, তখন এই ঝর্ণাটা তার রূপ যৌবন ফিরে পায়। তো আমরা এখন কিন্তু আছি, আমরা ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি। আমরা এখন এই মুহূর্তে ইন্ডিয়ার যে পিলারটা, আমরা এই পাশে ইন্ডিয়া বাংলাদেশের পিলারটা এই পাশে, তো আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। আর আমরা ওই পাশে আজকে আর যেতে পারবো না, কারণ একটু আগে একটা দুর্ঘটনা ঘটে গেল। আশা করি কোনো একদিন আবার যে আসবো, হয়তো বা তা আপনাদেরকে দেখাতে, খুব কাছ থেকে দেখাতে সক্ষম হব। দর্শক, আমরা এই মুহূর্তে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ায় সবাই ঘুরতে আসছি। পাসপোর্ট ছাড়া ঘুরে গেলাম ইন্ডিয়া থেকে। ঠিক আছে, আসো আমরা এখন যাব, কোথায় যাব? জাফলং এ যাব। জাফলং এ গিয়ে আপনাদেরকে এখন জাফলং এর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন ডেইলি আজকের নিউজে। ভিডিও লিঙ্কগুলো পর্ব আকারে আপনাদেরকে দেব, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। আমরা ডেইলি আজকের নিউজে সেখানে পর্ব আকারে আপলোড দেবো, সেখানে ভিডিওগুলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক সুন্দর লাগবে। আর পাহাড়ের দৃশ্যগুলো তো দেখতে সবারই ভালো লাগে, আমাদেরও অনেক ভালো লাগছে। তবে আপনারা যারা যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই নিজের চোখে এসে দেখে যাবেন এই সৌন্দর্যগুলো। আমরা এই গ্রামের, সিলেটের গ্রামের পাহাড়ি রাস্তা, এলোমেলো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মোটরসাইকেলে। হ্যাঁ, জাফলংয়ের গোয়াইনঘাটের উত্তর দিকে আছি, জাফলংয়ের পশ্চিম দিকে আছি। এখন আমরা পান্থময়ী এলাকায় আছি। সিলেটের বিয়ে বাড়ি। আবার আমাদের ছুটে চলা জাফলংয়ের উদ্দেশ্যে। খাসিয়ারা এখন মূলত পান চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করে। অবশেষে আমরা খাসিয়াপল্লীতে এসে পৌঁছালাম। দর্শক, আমরা এখন আছি সিলেটের খাসিয়াপল্লীতে। এখানে খাসিয়াপল্লীদের ওনারা যেভাবে থাকেন, এটা হচ্ছে খাসিয়াপল্লীদের মূল জমিদার বাড়ি। মূলত ওনার আন্ডারেই সব কিছু, এখানে কথাবার্তা ওনার কথায় আর কি সব কিছু হয়। ওনার আন্ডারেই সবাই কাজ করে থাকেন। এখানে ওনাদের মূল ব্যবসা বা রুজি হচ্ছে মনে হয় পান চাষ। সবাই পানের কাজ করছে, আপনারা দেখছেন ভিতরে পান সাজানো গোছানো হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাবো যে পান নিয়ে আসছে একজন, এই যে এই পাশ থেকে, এই যে পান, ওনারা পান নিয়ে আসছে। এই পান ওনারা এই যে ভিতরে কাজ করে, অনেকজনে পানগুলো গোছায়, পচা ভালো মন্দ সব আলাদা আলাদা করে। এটা খাসিয়াপল্লীর মূল জমিদার বাড়ি। সিলেটের এই খাসিয়াপল্লীতে প্রায় 30,000 লোক থাকে। এখানে ওনাদের গোষ্ঠী, 30,000 লোক সম্মিলিত হয়ে ওনাদের একটা গোষ্ঠী আছে। তো এই ছিল খাসিয়াপল্লীর দৃশ্যটা। আর ওনাদের বাড়ির, ওনাদের একটা ভিন্ন ধর্মী বলা যায়, যে বাড়ির নিচের তলাটা ফাঁকা থাকে, প্রত্যেকটা বাড়ির উপরে একদম খুঁটি দিয়ে তারপরে উপরের থেকে বাড়ি, আপনারা দেখছেন। বন্ধুরা, খাসিয়াপল্লী দেখা শেষ করে আমরা আবার ছুটলাম জাফলংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের এলোমেলো পথে যেতে অনেক ভালোই লাগে। ঠিক আছে পলাশ, এই যে দূরে পাহাড়, দেখতে অনেক সুন্দর। পাহাড়গুলো একটা বিষয় দর্শক, পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের এরিয়ায় না। আমরা এখন যেই এরিয়া দিয়ে যাচ্ছি, এটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার, প্রায় বর্ডার ঘেঁষে। এই পাহাড়গুলো কিন্তু ভারতের এরিয়াতে। অবশেষে আমরা জাফলং এসে বাইক থেকে নামলাম। দর্শক, আমরা এখন আছি জাফলং, সিলেটের জাফলংয়ে। এখানে আপনারা দেখছেন যে যেই পাহাড়ের থেকে নেমে এসেছে যে নদীটা জাফলংয়ের, এই নদী থেকে পাথর
তুলে অনেকের জীবিকা নির্বাহ করে থাকেন। অনেক লোক পাথর তুলছেন এই নদী থেকে। আমরা ওই পারে দেখছেন যে পাহাড়ের সাদা সাদা ঘরবাড়ি দেখা যাচ্ছে। এই ঘরবাড়িগুলো কিন্তু ইন্ডিয়ানদের। আমরা ওইখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু নিচ থেকে উপরে যাওয়া যাবে না, কারণ উপরে বিএসএফ থাকে এবং নিচে হয়তোবা বিজিবি থাকে। তাই আমরা উপরে যেতে পারবো না, নিচ থেকেই আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আমরা এখন ওইদিকে যাব, আর এই নদীর পাড় ঘেঁষে আপনাদেরকে কিছু দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। বন্ধুরা, এই জায়গাটি দেখে কি চিনতে পারছেন এটা কোথায়? জায়গাটা একটু পর আপনাদের সাথে পরিচিত করাচ্ছি, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর এখন মনে হচ্ছে পা আর চলছে না। এখন আমাদের একটা রুম দরকার, যেখানে আমরা খুব ভালোভাবে বিশ্রাম নিতে পারবো। অবশেষে আমরা মাজারের সামনে একটা রুম নিলাম। দুইটা রুম দেখার পরে একটা রুম নিলাম। রুমটার 600 টাকা ভাড়া দিতে হবে। আর পরবর্তীতে আমরা যদি যে কদিন থাকবো, পরবর্তীতে ডিসিশন জানাতে হবে 12টার পর থেকে। তো রুমটা ভালোই, ফ্যান আছে একটা, বাথরুম আছে এই পাশে একটা, টাইলস করা, দরজাটা লাগাই দেই। দেন এখানে একটা আলমারি আছে, ব্যাগ রাখতে পারবো। সব মিলিয়ে মোটামুটি ফ্যান্টাস্টিক, অল্প টাকার মধ্যে ভালো। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আসলাম রাতের খাবার খেতে। দেখুন তো রেস্টুরেন্টটা দেখে চিনতে পারেন কিনা, এটা কোথায়? যেখানে নানা রকমের ভর্তা পাওয়া যায় ভাত খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি হযরত শাহজালালের মাজারে। এখন অনেক রাত হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না। আশা করি আগামীকাল সকালে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হযরত শাহজালালের মাজার এবং আমাদের সবার প্রিয় বাংলা ছবির নায়ক সালমান শাহর কবর। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম সিলেট গিয়ে আমি আমার ক্যামেরা হারিয়েছিলাম এবং হারানো ক্যামেরা আবার কিভাবে পেলাম। হ্যাঁ, কথাটা একদমই সত্যি, কারণ এই হযরত শাহজালালের মাজারে সব জায়গায় ভিডিওর অনুমতি থাকলেও মাজারের এই জায়গাটিতে ভিডিও করার কোনো রকম অনুমতি নাই। যদিও আমি আপনাদেরকে এই মাজারটি দেখাবো বলে ক্যামেরাটা বাহির করি, ঠিক তখনই এখানকার কর্তৃপক্ষ আমার ক্যামেরাটা নিয়ে যায়। পরে আবার রিকোয়েস্ট করার পর দিয়েছিল, বাট অনেক ঝামেলা হয়ে গেছিল এই ভিডিও করা নিয়ে। আপনারা যারা যাবেন অবশ্যই ভিডিও করা থেকে বিরত থাকবেন, ঠিক এই জায়গা থেকে। বন্ধুরা, সিলেটের এই শাহজালালের মাজারের পাশেই শুয়ে আছেন আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ। হ্যাঁ, এটাই হলো সালমান শাহর কবর। বন্ধুরা, শাহজালালের মাজারে রয়েছে অনেক জালালি কবুতর। সবাই গিয়ে কবুতরগুলোকে খেতে দেয়, চাইলে আপনিও খেতে দিতে পারবেন। এই মাজারে আপনি আরও দেখতে পারবেন একটি পুকুরে অনেক গজার মাছ। যদিও অনেকেই এই মাছগুলোকে অলৌকিক বলে থাকে,
তবে আমি অতটা জানি না। যদি আপনারা কেউ এই মাছগুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখান থেকেই চিংড়ি মাছ কিনে অনেকেই গজার মাছকে খেতে দেয়, তাই আমিও একটু চেষ্টা করলাম। ভালো হয়েছে তো মোটামুটি। বন্ধুরা, হযরত শাহজালালের মাজার ঘোরা শেষ করে আমরা চলে গেলাম হযরত শাহপরানের মাজারে। এখানেও একই অবস্থা, কোনো রকম ভিডিও করা যাবে না। তারপর একটু একটু সুযোগ বুঝে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসা। শাহপরানের মাজারের পাশেই রয়েছে নানা রকমের জিনিসপত্রের দোকান, যেখান থেকে আপনি খুব সহজেই কেনাকাটা করতে পারবেন। বন্ধুরা, এবারের ভ্রমণে রাতারগুল যেতে পারি নাই, তবে কথা দিচ্ছি পরে আবার একটা ভ্রমণ করব শুধু রাতারগুল যাওয়ার জন্য। সেই ভিডিওটা দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এবারের ভ্রমণ শেষ দিকে, তাই একটা সিএনজি নিয়ে সিলেটের এনা পরিবহনের কাউন্টারে এসে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।